সমগ্র বিশ্ব আজ ভাইরাসের সংক্রমণে দিশেহারা। ছাত্রছাত্রীদের অনুরোধে আজকের লকডাউন ক্লাস ভাইরাস নিয়ে শুরু হোক। এই যে আমরা ভাইরাস ভাইরাস বলি, এই ভাইরাস কথাটির আবিধানিক অর্থ কিন্তু বিষ। কথাটি কিন্তু ল্যাটিন থেকে এসছে। ল্যাটিন ভাষায় রূপান্তর করলে যার দাঁড়ায় পয়জন অফ অ্যানিম্যাল অরিজিন, অর্থাৎ প্রাণীজ বিষ। ভাইরাস আবিষ্কারের অনেক অনেক আগে থেকেই অজানা রোগের উৎপত্তির কারণ হিসাবে বিষ বা ভাইরাসের নামকরণ করা হতো। টিউলিপ ফুল আমরা নাম শুনেছি। সেই টিউলিপ ফুলের বর্ণবৈচিত্র্য রোগ সৃষ্টিকারী জীবাণু যে ভাইরাস, তা প্রথম ধারণা দেন বিজ্ঞানী ক্যারোলাস ক্লসিয়াস 1576। এরপর 1796-তে ডক্টর এডওয়ার্ড জেনার বসন্ত রোগের প্রতিষেধক হিসাবে টিকা দেবার কথা প্রবর্তন করেন। কিন্তু তিনি তখনও বসন্ত রোগের জীবাণু সম্বন্ধে কোনো কিছুই জানতেন না। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে রবার্ট কক, লুই পাস্তুর, জীবাণু বিশারদগণ বিজ্ঞানী লক্ষ্য করেন যে বসন্ত, হাম, জলাতঙ্ক, মাম্পস, এই যে কতগুলি রোগ, এর কারণ অর্থাৎ রোগের উৎপত্তির জন্য দায়ী জীবাণু সম্পর্কে কোনো রকম তথ্যই পাওয়া যাচ্ছে না। যেমন জলাতঙ্ক রোগ সৃষ্টিকারী জীবাণু কিন্তু ব্যাকটেরিয়া নয়। বিশিষ্ট জার্মান উদ্ভিদ বিজ্ঞানী এডলফ মেয়ার, তিনি তামাক পাতার এক প্রকার রোগ সম্পর্কে বর্ণনা দেন। প্রথম, এই রোগে আক্রান্ত তামাক গাছের পাতার কুঞ্চন ও যে বর্ণবৈচিত্র্য দেখা যায়, মেয়ার এই রোগটির নাম দেন তামাক পাতার মোজেইক রোগ। এটা কি আমরা পড়ি ক্লাসে, টোবাকো মোজেইক ডিজিজ। মেয়ার রোগাক্রান্ত পাতার রস নীরব উদ্ভিদে দেখলেন দিয়ে যে সেই উদ্ভিদটাও সংক্রামিত হলো। 1892-এর দিকে জীবাণু বিশারদ দিমিত্র আইনিভেস্কি, তিনি আক্রান্ত তামাক পাতার রস ব্যাকটেরিয়া ফিল্টারটায় পরিশ্রুত করেন বা ফিল্ট্রেশন করেন। দেখলেন যে এই রসও কিন্তু সংক্রমণযোগ্য, অর্থাৎ তামাকের যে মোজেইক রোগ সৃষ্টিকারী জীবাণু, সেটি ব্যাকটেরিয়া নয়, এটি ব্যাকটেরিয়া চাইতেও আরও অনেক সূক্ষ্ম জীবাণু। 1896 সালের দিকে উইলিয়াম বেরিঙ্ক নামক এক বিজ্ঞানী, তিনি এই ধরনের অনেক পরীক্ষা করেন এবং পরীক্ষা করার পর পরিশ্রুত তরলকে সজীব সংক্রামক তরল বা লিভিং ইনফেকশনাস ফ্লুইড নাম দেন। এরপর একে একে সবাই একে ভাইরাস বলে মনে করেন। প্রায় সমসাময়িক সময়, অর্থাৎ একই সময় 1898 কি 99, এই সময় লোফ্রেস নামক এক বিজ্ঞানী, তিনি দেখলেন যে গবাদি পশুর পা এবং মুখে এক প্রকার রোগ দেখা যাচ্ছে এবং এই রোগের কারণও ব্যাকটেরিয়ার ফিল্টারে পরিশ্রুত তরল। পরবর্তীকালে বিভিন্ন জীবাণু বিশারদগণ বিভিন্ন উদ্ভিদ প্রাণীর রোগের কারণ পরিস্রাব্য ও সংক্রামক, অর্থাৎ ফিল্ট্রেবল অ্যান্ড ট্রান্সমিয়েবল তরল, এই বলে তারা ব্যাখ্যা দেন। 1906 সালের দিকে গুটি বসন্ত সংলগ্ন কোষে প্রথম বসন্ত রোগের জীবাণু ভাইরাস আবিষ্কার করেন এবং আবিষ্কর্তা হিসাবে নাম করা যায় বুইস্ট এবং গোয়ার্নিয়েরিকে। এরপর পিত জ্বর, যে কালাজ্বর নামে পরিচিত, সেই পিত জ্বর এর কারণও ব্যাকটেরিয়া ফিল্টারে পরিশ্রুত করা হয় এবং তখনও দেখা যায় এটি ব্যাকটেরিয়া নয়। 1909 কার্ল ল্যান্ডস্টেইনার, তিনি জলাতঙ্ক ও পোলিও রোগের জীবাণু ভাইরাস বলে অনুমান করেন। এই যে কার্ল ল্যান্ডস্টেইনার, ইনি একজন বিখ্যাত বিজ্ঞানী, কিন্তু
ইনি প্রথম। কার্ল ল্যান্ডস্টেইনার এবং উইনার, সালটা 1905, প্রথম আমাদের রক্তের শ্রেণী বিভাগ করেন এবং 4টি বিভাগে তিনি বিভক্ত করেছিলেন, যেটি আজও আমরা জানি, আমাদের পাঠ্যপুস্তকে আছে, এ বি, এ বি এবং ও, এবং প্রত্যেকটি ব্লাড গ্রুপেরই প্লাস মাইনাস বিভক্ত। তো যাই হোক, অ্যান্টিজেন অ্যান্টিবডি নিয়ে এই নিয়ে পরে একটি ক্লাসে ডিটেলস আলোচনা করা যাবে। এরপর বিজ্ঞানী ডি হরেল, ইনি 1916 খ্রিস্টাব্দের কাছাকাছি ব্যাকটেরিয়া ধ্বংসকারী এক পদার্থ তিনি নিয়ে রিসার্চ করতে লাগলেন এবং দেখলেন এই সর্বপ্রথম পরিশ্রাব্য ভাইরাস দিয়ে ব্যাকটেরিয়া ধ্বংস করা যায়। ডি হেরেল 1916-তে এই ব্যাকটেরিয়া ধ্বংসকারী এইসব ভাইরাসের নাম দেন ব্যাকটেরিওফাজ, যেটাকে আমরা ফাজ ভাইরাসও বলি। তো এই যে এই চিত্রটা ফাজ ভাইরাস দেখা যাচ্ছে, তো আমরা ক্লাসের পাঠ্যে এই ফাজ ভাইরাস দেখব, অর্থাৎ 6 হেড্রাল ফাজ ভাইরাস। এটা কিন্তু ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, নিজে ভাইরাস কিন্তু ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, অর্থাৎ একমাত্র পৃথিবীর উপকারী ভাইরাস বলা যেতে পারে ফাজ ভাইরাসকে। তো এই যে করোনা ভাইরাস কোভিড-19, এই যে করোনা ভাইরাস এই সম্পর্কে ছোট্ট দু কথা এই ক্লাসের মধ্যে জেনে নিই আমরা। তো স্টাডি করতে গেলে বা পড়তে গেলে যেটা জানার দরকার, দি ক্লাসিফিকেশন অফ করোনা ভাইরাস, অর্থাৎ ভাইরাস এর ক্লাসিফিকেশনটা, এর কিংডম রিবোভিরিয়া বা রাইবোভিরিয়া, ফাইলাম ইনসার্টেসিডিস, অর্ডার নিডোভিরিয়া বা নিডোভিরালিস, ফ্যামিলি করোনা ভিরিডি, সাব ফ্যামিলি অর্থ করোনা ভিরিনি। মনে রাখতে হবে একটা কথা এখানে, যে ওয়ান অফ দি লার্জেস্ট আরএনএ ভাইরাস এই করোনা ভাইরাস, অর্থাৎ যে সকল আরএনএ ভাইরাস আছে তার মধ্যে সবচেয়ে বড় সাইজের এই করোনা ভাইরাসটি। এর যে জিনোম সাইজ, এই জিনোম সাইজ 26 to 32 কিলোবেসিস পেয়ার্স। তো এই কোভিড-19 একটা আরএনএ ভাইরাস। ভাইরাস দু প্রকার, ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস। তো প্রথম দিকে অসুবিধা হতে পারে, ডিএনএ আরএনএ ভাইরাস কি? ভাইরাসের মধ্যে জেনেটিক ম্যাটার থাকে, অর্থাৎ নিউক্লিয় প্রোটিন বা জেনেটিক বস্তু, সেটি হয় ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড অথবা হয় আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড। তো আমাদের আলোচ্য এই করোনা ভাইরাস কোভিড-19, এটি একটি আরএনএ ভাইরাস। এই আরএনএ ভাইরাসের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এটি জেনেটিক মিউটেশন করতে পারে। আরেকটি কথা বলে রাখা প্রয়োজন, ভাইরাস কিন্তু জীব ও জড়ের মধ্যবর্তী এক প্রকারের বস্তু, অর্থাৎ যখন এটি জড়ের মধ্যে থাকে, কোনো ম্যাটার, কোনো সাবস্টেন্স, কোনো বস্তুতে আটকে থাকছে, তখন এটা কিন্তু পুরোপুরি কমপ্লিটলি জড় পদার্থের মতো আচরণ করবে। কিন্তু যখনই এটাই কোনো প্রাণীর টাচে আসবে কিংবা সংক্রমিত হয়ে কোনো প্রাণীর মধ্যে ঢুকবে, তখনই এটি প্রাণ পাবে, লাইফ পাবে, এটি তখন প্রজনন করতে পারবে, ছড়াতে পারবে। তো আর ক্ষণে ক্ষণে এই সত্তাকে বা রূপকে পরিবর্তন করতে পারে। এই কারণেই ভাইরাসের সংক্রমণ মারাত্মক। মানবদেহের প্রোটিনের সাথে এই ভাইরাস আবদ্ধ হয়, বা করোনা ভাইরাসটি মানবদেহের প্রোটিনের সাথে আবদ্ধ হতে পারে এবং আবদ্ধ হয়ে সংক্রমণ ঘটাতে সক্ষম এটি। গবেষণা বলছে করোনা ভাইরাস বাদুড় থেকে প্যাঙ্গোলিন হয়ে মানুষের দেহে এসেছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একে মহামারী রূপে আখ্যা দিয়েছে। তার পিছনে কিন্তু অনেকগুলি কারণ বা সিগনিফিকেন্ট সায়েন্টিফিক কজ রয়েছে। কোনো ভাইরাস হয় মারণ ক্ষমতা বেশি, আবার কোনো ভাইরাসের সংক্রমণ ক্ষমতা বেশি। সাধারণ যে সকল ভাইরাসের
মারণ ক্ষমতা অত্যন্ত বেশি, তা বিরাট একটা সংক্রমিত হয় না। কিন্তু আবার যে সকল ভাইরাস অতিরিক্ত সংক্রমিত হয় তাতে খুব একটা মানুষ মারা যায় না। চলন্ত উদাহরণ হিসাবে আমরা বলতে পারি 2003 সার্স ভাইরাস, এর মৃত্যুর হার কিন্তু খুব একটা বেশি ছিল, আমাদের এই করোনা ভাইরাস থেকেও মৃত্যুর হার অনেক বেশি ছিল, কিন্তু তাতে কিন্তু বেশি মানুষ সংক্রমিত হয়নি। কোভিড-19 একদমই মারণ ভাইরাস নয়, কেবলমাত্র বয়স্ক মানুষ ও তার আগে থেকে গুরুতর অসুখে ভোগা মানুষ কিংবা যাদের ইমিউনিটি পাওয়ার, রোগ প্রতিরোধ পাওয়ার খুব কমে গেছে, প্রতিরোধ ক্ষমতা একদম লো, তাদের সংক্রমণ হলে বিপদ হতে পারে। টিউবারকুলোসিস ব্যাসিলাস বা টিবি বা ইনফ্লুয়েঞ্জার মতো এই ভাইরাস নিয়েই আমাদের কিন্তু বেঁচে থাকতে হবে। আমাদের চারিপাশেই জন্ম থেকেই বিভিন্ন রকম ভাইরাসের সাহচর্যে আমরা বড় হয়ে উঠেছি। সব ভাইরাস কিন্তু আমাদের আক্রমণ করতে পারেনি, আমাদের থাবা বসাতে পারেনি। তার মূল কারণ আমাদের দেহের প্রতিরোধ ক্ষমতা, আমাদের দেহের ইমিউনিটি শক্তির কাছে তারা হার মেনেছে। এই যে আমাদের ভাইরাসের সাথে বেঁচে থাকা, একে বলে অ্যাটিনিউরেশন প্রসেস, অর্থাৎ হীন বল হতে হতে আমাদের বেঁচে যাওয়া বা বেঁচে যেতে হবে। ঠান্ডাকালে, শীতের সময় আমাদের যে সর্দি কাশি হয় সাধারণত হাওয়া থেকে, ঠান্ডা থেকে, তা কিন্তু একটা ভাইরাল কজ আছে তার, রাইনো ভাইরাস, রাইনাইটিস বা রাইনো ভাইরাসের কারণে ঠান্ডা লাগা বা সর্দি কাশি জাতীয় জিনিস হয়। আমাদের এই যে করোনা ভাইরাস, এর সিনড্রোমগুলো কিন্তু আপার রেসপিরেটরি ট্র্যাক্ট সম্পর্কিত হয়, অর্থাৎ আমাদের শ্বাসযন্ত্র এটা এফেক্ট করবে এই ভাইরাসটি। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, যে শত্রুকে আমরা দেখতে পারি সে শত্রুকে আমরা মোকাবিলা করতে পারি, কিন্তু যাকে দেখা যায় না এবং যে ক্ষণে ক্ষণে তার রূপ বদলায় তার সাথে কিন্তু মোকাবিলা করা অনেকটাই কঠিন। এই যে আলোচ্য আজকের করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের মোট 29টি জিনোটাইপ পাওয়া যায়। জিনোটাইপ কি? দুটো টাইপস আছে, জিনোটাইপস এবং ফিনোটাইপস বংশগতি বিদ্যায়। তো জিনোটাইপ কি? যেটা জিনগত, যেটা দেখা যায় না, যেটা খুব ইন্টারনাল ম্যাটার, জেনেটিক্যালি প্রকাশ হয়। আর একটা ফিনোটাইপ, যেটা বাইরে প্রকাশ হয়। তো মোট এই হিডেন ক্যারেক্টার্স আছে 29টি জিনোটাইপ। এই ভাইরাসের গবেষণা কিন্তু এখনো চলছে, ভারতে মাত্র 2টি পাওয়া গেছে জিনোটাইপ, বাকিগুলি খোঁজার নিরন্তর গবেষণা আজ বড় প্রয়োজন। মলিকুলার বায়োলজিস্টরা বলেন যে লকডাউন পিরিয়ডকে কাজে লাগিয়ে সংক্রমণের চিরুনি তল্লাশি খুব প্রয়োজন, আর এই কারণেই আরও বেশি করে প্রয়োজন যাতে বৈশিষ্ট্য না প্রকাশ পাওয়া সংক্রমিত ব্যক্তির থেকে দুর্বল, কম ইমিউন ক্ষমতা সম্পন্ন মানুষের মধ্যে সংক্রমণ না ছড়ায়। ভুলে গেলে চলবে না, লকডাউন উঠে যাওয়ার পরেও আমাদের আরও সাবধান থাকতে হবে। 1918 স্প্যানিশ ফ্লু, 1918 স্প্যানিশ ফ্লুতে দ্বিতীয়বারের সংক্রমণে কিন্তু বেশি মানুষ সংক্রমিত হয়। আমাদের ভারতবর্ষের এই বিরাট উপমহাদেশের অসংখ্য দরিদ্র সাধারণ খেটে খাওয়া মানুষের সব থেকে বড় শত্রু হলো অপুষ্টি, অসচেতনতা এবং কুসংস্কার। দুবেলা যাদের দুমুঠো পুষ্টিকর খাবার এর জন্য লড়াই করতে হয়, তাদের ভাইরাসের সাথে সংক্রমণে লড়ে জিততে গেলে তাদের পুষ্টির অভাব পূরণ করতে হবে। আমাদের সকলকে সচেতন হয়ে থাকতে হবে, সরকারি নির্দেশ মেনে চলতে হবে, স্টে হোম, স্টে সেফ। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো, পরের ক্লাসে আরও ডিটেলস আসবো
ধন্যবাদ।